আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের যে অংশটুকু হচ্ছে কেমিস্ট্রি যে অংশটুকু আছে, এই টোটাল অংশটুকুর মধ্যে আমরা যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, যে দেখবো যে সে 15টা কোশ্চেন যেটা ছিল এমসিকিউতে, এই 15টার মধ্যে মোটামুটি যারা হচ্ছে আমরা ক্লাস লেকচারগুলো ফলো করছি, ইজিলি হচ্ছে যে 10টার উপরে আনসার করার মতো। কারণ আমি অনেকগুলো কোশ্চেন দেখলাম যে আমাদের একদম স্লাইড থেকে একদম কমন পড়ে গেছে, এবং 4-5টা এমন ক্রিটিক্যাল ছিল যে এই জিনিসগুলো হচ্ছে আমরা যদি একটু পড়াশোনা না করি তাহলে এই কোশ্চেনগুলো আনসার করার মতো ছিল না। তো পরের কথাটা হচ্ছে যে মোটামুটি যখন ফিজিক্স কোশ্চেনগুলো দেখলাম যে ওই জিনিসগুলো খুবই আমার হচ্ছে ডিফিকাল্ট ছিল, তো ওই কোশ্চেনগুলো দেখার পরে যখন কেমিস্ট্রিতে আসছো মনে হয় এমন হয়েছিল যে না, মোটামুটি ওইখানে অনেকগুলোই আমরা পারতেছি, যে না এখন আমার ফেভারে আসতেছে এমন একটা অংশ হয়েছিল। আর সমস্যা নাই, আমরা কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি যে কীরকম টাইপের কোশ্চেন ছিল। তো প্রথম যে কোশ্চেনটা এখানে ছিল, এটা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের হচ্ছে 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে। একদম সাধারণ একটা সূত্র ছিল, হ্যাঁ, সাধারণ সূত্র থেকে এই কোশ্চেনটা আসছে। যেমন আমরা কি জানি, যে হচ্ছে এখানে আমার পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি। এই যে সূত্রটা আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রটা, এটার মধ্যে হচ্ছে তাপমাত্রা এবং চাপটা ফিক্সড করে দিচ্ছে। তাহলে আমি তাপমাত্রা ফিক্সড করে দিতে পারি, চাপকে ফিক্সড করে দিতে পারি। মোলার গ্যাস ধ্রুবক তো এখানে আমার এমনিতেই ফিক্সড, তাহলে আমি এখান থেকে কত লিখতে পারতেছি, আমি লিখতে পারতেছি ভি সমানুপাতিক হচ্ছে এখানে আপনার এন। তার মানে আমি বুঝতেছি যেই জায়গায় হচ্ছে এখানে আমার মূল সংখ্যাটা বেশি, সেই জায়গায় এখানে আমার আয়তনও বেশি। তাহলে এখন আমার শুধু দেখা লাগবে যে এই অংশ থেকে হচ্ছে এখানে আমার কোন জায়গার মূল সংখ্যাটা বেশি, না? তো আমরা মূল সংখ্যার কি সূত্র জানি? আমরা জানি এন ইকুয়াল হচ্ছে এখানে আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে এম। এই অংশটুকু যদি জানি, আমি জানি এটার মোলার মাস হচ্ছে এখানে আমার 28, এটার মোলার মাস হচ্ছে এখানে আমার 32, এটার হচ্ছে এখানে আপনার 17, এই জিনিসটা হচ্ছে আপনার 14। এখন টোটালটা আমি সবগুলোর ক্ষেত্রে তো হচ্ছে 1 গ্রাম করেই নিলাম, না? তাহলে এখন যদি আমি এখানে মোল সংখ্যার কথা চিন্তা করি, তাহলে এখানে আমার মোল আসতেছে 1 ডিভাইডেড বাই 28, এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 32, এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই 17, এখানে আসতেছে 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 40। তো এখন এই জায়গা থেকে আমি যদি বলি সবগুলোই তো এখানে আমি মোল সংখ্যা বের করছি, কোন মোলটা হচ্ছে এখানে আপনার বড় হবে? যেই জিনিসটার হচ্ছে আপনার ভগ্নাংশ, আপনার হচ্ছে হরের মধ্যে হচ্ছে যেই মানটা বড় হবে ওইটার মান ছোট হবে। তাহলে এখানে আমার দেখা লাগবে হচ্ছে হরের মধ্যে কোন মানটা হচ্ছে ছোট আছে। হরের মধ্যে ছোট আছে এখানে আপনার অ্যামোনিয়ার ক্ষেত্রে। তো আমার এখানে আনসারটা কি হবে? যে আনসারটা হবে এখানে আমার এই অ্যামোনিয়া। তো আমার এখানে যে জিনিসটা দেখলাম এটা খুবই ইজি ছিল, যে এটা সবাই পারার মতো এমন একটা কোশ্চেন ছিল। স্লাইড চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক আছে। এখন তারপরে যেই অংশটুকু ছিল, এই অংশটুকু খুবই ইজি ছিল, কারণ হচ্ছে যে এমন কোনো জিনিসই ছিল না যে হচ্ছে দেখেন আমরা অরবিটালের চিত্রগুলো দেখাই না, আমরা টোটালি হচ্ছে অরবিটালের চিত্রগুলো এই পর্যন্ত শিখছি। এখানে টোটালটাই ইজি ছিল। আমরা জানি যে হচ্ছে ডি অরবিটালের হচ্ছে 5টা এখানে আমার উপশক্তি স্তর থাকে। তো এই 5টা উপশক্তি স্তরের মধ্যে সবগুলোর যদি চিন্তা ভাবনা না করি, আমার কাছে এখানে বলতে চাইছে যে ডি অরবিটালের অক্ষ বরাবর কোনগুলো অবস্থিত আছে। তো আমরা জানি যে এখানে 5টা এমন ছিল, এখানে আমার ছিল ডি এক্স ওয়াই, এখানে আমার ছিল ডি ওয়াই জেড, এখানে আমার ছিল ডি জেড এক্স, এবং এমন দুইটা ছিল ডি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। আমরা জানি এই দুইটা যেটা ছিল তাদের যেই চিত্রটা, ওইটা হচ্ছে এখানে আপনার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা এটা এক্স অক্ষ বরাবর থাকে এবং হচ্ছে আপনার ওয়াই অক্ষ বরাবর থাকে, ঠিক আছে? আর হচ্ছে এখানে জেড স্কোয়ার যেটা ছিল, এটা শুধু হচ্ছে এখানে আমার কি জেড অক্ষ বরাবর হচ্ছে থাকে। তার মানে অক্ষ বরাবর থাকে হচ্ছে শুধুমাত্র এই দুইটা, অক্ষ বরাবর থাকতেছে হচ্ছে দুইটা, অক্ষ বরাবর থাকতেছে হচ্ছে এখানে আপনার দুইটা, আর হচ্ছে যে কি বাকিগুলো হচ্ছে এখানে আপনার প্লেন বরাবর বা হচ্ছে তল বরাবর থাকতেছে, ঠিক আছে? তো এখানে আমার কাছে জানতেই চাইছে যে অক্ষ বরাবর কোনগুলো অবস্থিত ছিল। এখানে অক্ষ বরাবর ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে? এখন পরের কোশ্চেনটা হচ্ছে নিচের কোন আয়নটিতে হচ্ছে শুধুমাত্র একটি নিঃসঙ্গ ইলেকট্রন অবস্থিত। হ্যাঁ, তো এখন শুধুমাত্র একটি জানতে চাইছে। তো এটার ক্ষেত্রে কেমন ছিল?
ব্যাপারটা ছিল এরকম, আমরা দেখব যে প্রত্যেকটা যদি আঁকার চেষ্টা করি, প্রথমে আমি এখানে টোটাল 4টা অপশন থেকে 2টা অপশন এমনিতেই মাইনাস করে দিতে পারি। কেমন, যে এই NH4টা ছিল এটা হবে না, কেন হবে না? আমি যদি বলি যে এখানে আমার নাইট্রোজেন অ্যামোনিয়াটা যদি আমি আঁকতে চাই বা NH4টাই যদি আমি আঁকতে চাই, ব্যাপারটা কেমন হয়? যে আমি জানি যে নাইট্রোজেনের হাত থাকে হচ্ছে এখানে আপনার 3টা, তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, কিন্তু আমি তো আঁকতেছি হচ্ছে যে NH4+ না, তাহলে আরেকটা হাইড্রোজেন আসলো কই দেখি? আমরা জানি নাইট্রোজেনের উপরে হচ্ছে এখানে একটা নিঃসঙ্গ মুক্তজোড় থাকে, ওই মুক্তজোড়ের সাথে হচ্ছে এটা সন্নিবেশ সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। তো আমি যদি টোটাল স্ট্রাকচারটা এরকম লিখতে চাই, লিখলে হচ্ছে এখানে আমার কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেছে না, তার মানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে 4 নাম্বারটা এখানে আমার হইতেছে না। ঠিক সেম ওয়েতে আমি বলতে পারতেছি যে এর নাম্বারটাও হবে না। কারণ কি, আমরা জানি যে এখানে আপনার এই কার্বনের হচ্ছে 4টা হাত, আমি যদি 4টা হাত আঁকি এই যে এরকম হয়, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে আপনার হাইড্রোজেন আছে, তো বাকি একটা যে হাতটা আছে এখানে তো কি এই প্লাস আয়নটাই আছে, তার মানে এখানে কোনো হচ্ছে নিঃসঙ্গ মুক্তজোড় ইলেকট্রন পাওয়া যাচ্ছে না। এখন তার মানে পরীক্ষায় আমি যখন কোশ্চেন এটা দেখছি, মোটামুটি বলতে পারতেছি এই 2টা হবে না, বাকি 2টা হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন বাকি 2টা হওয়ার যে সম্ভাবনাটা, এটা যদি বলি যে কার্বনের এইটা যদি আমি বলি যে CH3- কার্বনের হচ্ছে 4টা হাতের মধ্যে আমি 3টার মধ্যে হাইড্রোজেন দিলাম, বাকি যে একটা হাত আছে খালি আছে, এটার মধ্যে তো কার্বনের একটা অলরেডি হচ্ছে ইলেকট্রন আছে, মাইনাস মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, তো হচ্ছে আমি যদি এখানে একটা ইলেকট্রন গ্রহণ করতে বলতে এখানে আমি একটা মাইনাস দিয়ে দেই এক্সট্রা, তো আমার এটা কি ইন্ডিকেট করে যে এখানে একটা হচ্ছে আমার নিঃশর্ত মুক্তজোড় ইলেকট্রন পাওয়া পসিবল। হ্যাঁ, তাহলে আনসার এখানে আমার বুঝতেছি যে এটা হবে, মানে এখানে একটা আছে, কিন্তু যখন আমি সি নাম্বারটা করতে যাব দেখবো ওইখানে পাওয়া যাবে মুক্তজোড় পাওয়া যাবে, কিন্তু ওইখানে মুক্তজোড় পাওয়া যাবে হচ্ছে 2টা, তার মানে হচ্ছে যে কি আমি সি নাম্বার আনসার করবো। আমার কাছে কোশ্চেনটা ছিল শুধুমাত্র, তো যারা হচ্ছে এই কথাটার উপর খেয়াল করি নাই যে শুধুমাত্র বলা ছিল, শুধুমাত্র একটা কথা বলা ছিল, এটা যদি খেয়াল না করে আমরা ম্যাক্সিমাম হচ্ছে সি দাগাইতাম না। তো এটাই মোটামুটি একটু ট্রিকি ছিল, যারা হচ্ছে কোশ্চেনটা ভালোভাবে পড়ছেন এটা আশা করি আনসার করতে পারছেন। তারপরেরটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে বলতেছি প্রথম অধ্যায় থেকে আসছে যে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করতে, এটা একদম বোর্ড কোশ্চেনে আসছে, এটা এত রিপিট একটা কোশ্চেন যে এটা হচ্ছে এমনকি হচ্ছে অনুশীলনীর মধ্যে হচ্ছে এই কোশ্চেনটা দেওয়া ছিল। তো এটা আমরা একদম ডিরেক্ট জানি যে এটা আয়তনিক ফ্লাক্স যেটা ছিল এটা হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে বুরেটটা ব্যবহার করা হয় কেমন, আমি নির্দিষ্ট পরিমাণ আয়তন যদি নিতে চাই তাহলে নির্দিষ্ট পরিমাণ আয়তনের জন্য। পিপেটটা কখন ব্যবহার করা হয়, আমার ক্ষুদ্র ক্ষুদ্র আয়তন যখন দরকার পড়ে তখন। মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করা হয়, যখন হচ্ছে আমার স্পেসিফিক একদম ফিক্সড একটা আয়তন লাগবে না, আনুমানিক একটা হচ্ছে আয়তন নিলেই হবে, তখন আমরা মেজারিং সিলিন্ডারটা ব্যবহার করি। কিন্তু যখন হচ্ছে প্রমাণ আমার কাছে জানতে চাইছে প্রমাণ দ্রবণ তৈরি করতে যাব, তখন আমার হচ্ছে আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করা হয়। এটা একদম ডিরেক্ট কোশ্চেনটাই ছিল। হ্যাঁ, এই যে একটা কোশ্চেন, তো এই কোশ্চেনটা হচ্ছে আমি নিজেও যখন পড়াইতেছিলাম আমি বারবার বলতেছিলাম যে এই কোশ্চেনটা যদি আপনাদের জীবন দশায় না পান তাহলে আমি হচ্ছে জরিমানা দিব, এমন একটা কথা বলতেছিলাম, কিন্তু এটা যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে এটা তো বলতে পারতেছিলাম না। তো টটোমারিজমটা কি বললাম যে দেখার সাথে সাথেই যেন আপনারা এই কোশ্চেনটা এরকম হয় যে টটোমারিজমের মধ্যে আপনারা খুঁজবেন যে অপশনের কিটোন আছে কোনটা, কিটোন যেটা আছে এটা হচ্ছে আনসার। তাহলে আমি দেখতেছি যে এখানে কিটোন আছে না, এটা কিটোন আছে না, এটা কিটোন আছে না, কিটোন আছে শুধুমাত্র একটাই, উপরেরটা এখানে আমার হচ্ছে যে টটোমারিজম। তো অবশ্য টটোমারিজমের আরো কিছু শর্ত আছে, কিন্তু আমি শর্টকাটে বলছিলাম কি দেখবো যে শুধু অপশনগুলোর মধ্যে কিটোন আছে কোনটা, কিটোন আছে হচ্ছে এখানে আপনার এটা, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো একটা ট্রিকি কোশ্চেন ছিল, যেখানে জানতে চাইছে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন হচ্ছে আলোক সমানুতা হচ্ছে প্রদর্শন করে। তাহলে এটা আমার কাছে জানা লাগবে যে আলোক সমানুতা কারা প্রদর্শন করে, যাদের হচ্ছে কাইরাল কার্বন আছে। এক কথাই বলছিলাম যে কাইরাল কার্বন থাকলে হচ্ছে সমানুতা প্রদর্শন করে। তাহলে যেহেতু আমি একদম এটা ধরলাম তো আমি জানি না, তাহলে আমি ধরে নিলাম যে আমি 5 থেকে চেক করবো, 6 থেকে চেক করবো, 7 থেকে চেক করবো যে কোনটার মধ্যে হচ্ছে আলোক সমানতা আমি হচ্ছে বা কাইরাল কার্বনটা পাবো, তাহলে তো সেখানে আলোক সমানতা প্রদর্শন করবে। তো আমি একটা যদি র্যান্ডমলি চেক করি এখানে 6 নাম্বারটাতে কেমন হইতেছে, আমি 6 কার্বন বিষয়টা এখানে একটা কোশ্চেন, কিন্তু তো এখানে আমার কাছে বলছে অ্যালকিন, তার মানে হচ্ছে ডাবল বন্ধন থাকা লাগবে না। এখন আমি নিলাম যে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। আচ্ছা, এখানে কয়টা কার্বন, 5টা কার্বন নিলাম, আমি ধরলাম যে হচ্ছে এই জায়গাতে আরেকটা কার্বন আছে। আচ্ছা, এখন আমার কাছে বলছে যে ডাবল বন্ধনের কথা না, তাহলে ডাবল বন্ধন আমি যে কোনো একটাতে হচ্ছে ডাবল বন্ধন দিয়ে দিলাম, লিখলাম CH2। এখানে একটা হাইড্রোজেন দরকার, এখানে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, এটাতে হচ্ছে এখানে আপনার CH3, এটা হচ্ছে আপনার CH2, এখানে একটা হাইড্রোজেন বাকি হাইড্রোজেন দিলাম, এখানে CH3 দিলাম। তার মানে আমি দেখতেছি যে এই একটা আমি যৌগ লিখলাম, যেই যৌগের মধ্যে হচ্ছে আমি টোটাল 6টা কার্বন ব্যবহার করছি। হ্যাঁ, 6টা কার্বনের মধ্যে এই একটা স্পেসিফিক কার্বন, যেই কার্বনটাতে হচ্ছে
আমি হচ্ছে কাইরাল কার্বন পাবো। এখন কাইরাল কার্বন মানে কি ছিল জানি, যে একটা কার্বনের মধ্যে 4টা হাতে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকবে। তো এই দিকে আছে হচ্ছে এখানে আপনার ইথাইল, এদিকে আছে হচ্ছে আপনার ভিনাইল, এদিকে আছে আপনার মিথাইল, এদিকে আছে হাইড্রোজেন। তার মানে 4টা ভিন্ন ভিন্ন পাওয়া গেছে। তার মানে বুঝতেছি এখানে 6 নাম্বারটাতেই হচ্ছে যে আমার একটা হচ্ছে আলোক সমানতার জন্য মান পাওয়া গেছে। তার মানে এটা বুঝতে পারতেছি যে 7 হবে না, 8ও হবে না, আমার কাছে সর্বনিম্নটা জানতে চাইছে। এখন তাহলে আমাদের চেক করা উচিত যে আমি 5-এর মধ্যে পাবো কিনা। যদি 5-এর মধ্যে না হয় তাহলে আনসারটা 6ই হবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় যাচ্ছে, আমি যদি 5-এর জন্য একটু ট্রাই করতে যাই, দেখবো যে এখানে যখন কার্বন আমি ডাবল বন্ধন নিতে যাব, অ্যাটলিস্ট হচ্ছে 4টা দিলাম, যে কোনো একটাতে হচ্ছে আমি ডাবল বন্ধন দিলে এই হচ্ছে এখানে আপনার CH3, এখানে আপনার CH3, এখানে আপনার হচ্ছে H, এখানে আপনার CH, এখানে CH2। আমি আসলে যেই জিনিসটা দেখতেছি যে 5টাতে করা যাবে না, কারণ কি এই একই মূলক আবার ঘুরে ফিরে চলে আসবে। এখন আমি যেই কার্বনে আমি শিফট করি না কেন একই কার্বনে চলে আসবে। তার মানে এটা মোটামুটি কনফার্ম হলাম যে 5-এ সম্ভব না, আমার হচ্ছে 6ই হচ্ছে সর্বনিম্ন, যেখান থেকে হচ্ছে আমি একটা কাইরাল কার্বন পাবো। আর কাইরাল কার্বন পাবো এই কথাটার মানে হচ্ছে আলোক সমানতা প্রদর্শন করবে। আনসার হবে এখানে কোনটা, 6 নাম্বারটা। ঠিক আছে, তো এটা তো বারবার হচ্ছে এই স্লাইডগুলোর মধ্যে এই জিনিসগুলাই রাখতাম, বারবার একই জিনিসগুলাই রাখতাম, যে এখানে হচ্ছে দেখি একটা রিয়াকশন দেওয়া থাকবে, বলা থাকবে নিচের কোন রিয়াকশন এটা। তো একদম নামধারী রিয়াকশনটাই ছিল এটা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ রিয়াকশন ছিল। এটা চেনার উপায়টা কি ছিল, এখানে ব্রোমিন আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় সোডিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারতো, সেম কথাই এখানে রিয়াকশন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, তারপর এখানে বলতেছে হাইড্রোজেন অণুতে হচ্ছে এটার হচ্ছে বন্ধন কোণ কত। তাহলে শঙ্করায়ন কত শর্টকাটে শিখাইছিলাম, যে শর্টকাটে যে কোনো একটা র্যান্ডম যৌগ দেখ, এই জন্য বললাম যে বইগুলো মুখস্থ না করে হচ্ছে যে আপনার যে কোনো একটা র্যান্ডম দিলে যেন আপনারা পারেন একটা শর্টকাটটা ফলো করেন। ওই শর্টকাট অনুসারে যখন আমরা করতে যাইতাম কি বলতাম যে হচ্ছে যে আপনার হচ্ছে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলো বিবেচনা করে এখানে করার জন্য। তো এইখানে যেই জিনিসটা আসছে এটা এত বিবেচনার মধ্যে না গেলেও আমরা পারবো। কেমন, যে এখানে হাইড্রোজেনের সংকেত বলছে, হাইড্রোজেনটা কেমন, এই যে NH2, এখানে হচ্ছে আপনার এই NH2, মানে এটা একটু ভালো করে তাকাইলে আমি বুঝতে পারতেছি এখানে অবশ্যই এটা অ্যামোনিয়া ছিল, এই অ্যামোনিয়া থেকে হচ্ছে একটা হাইড্রোজেন সরায় ফেলছে, আর একটা হচ্ছে এখানে অ্যামোনিয়া যুক্ত টাইপের কিছু একটা যুক্ত করছে। তো আমি একটা কাজ করলেই পারি, এই অ্যামোনিয়ার যদি হচ্ছে সংকরায়ন পারি বা বন্ধন কোণ পারি, ঠিক সেম কথা ইন্ডিকেট করতেছে। বা এটা স্ট্রাকচার যদি আমি দেখতে চাই, এখানে নাইট্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হচ্ছে আপনার হাইড্রোজেন, তো এটা হচ্ছে নাইট্রোজেন, এই নাইট্রোজেন, এখানে আছে হচ্ছে আপনার হাইড্রোজেন, এই হচ্ছে আপনার হাইড্রোজেন, এই পাশে আছে হাইড্রোজেন, এই পাশে আছে হাইড্রোজেন। তো এই নাইট্রোজেনের কি থাকে আমরা জানি, মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমি চাইলে এই পার্টটু করে আলাদা করে একটা অ্যামোনিয়া কল্পনা করতে পারি, ওই অংশ করে আলাদা করে অ্যামোনিয়া কল্পনা করতে পারি। আমরা জানি অ্যামোনিয়ার যে বন্ধন কোণটা ছিল 107 ডিগ্রি ছিল, এই জিনিসটা হচ্ছে আমার sp3 সংকরণে ছিল। sp3 সংকরণে থাকলে জিনিসটা 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু হয় না কেন, এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে। তখন এটা না হয়ে জিনিসটা হচ্ছে এখানে আপনার 107 ডিগ্রি হয়। তাহলে এই জিনিসটা ডাবল পার্ট করে আসছে, সেমই তো হবে নাকি। আনসারটা হচ্ছে এখানে কি এই 107 ডিগ্রি। তো এটা একদম মেইন বইয়ের কোশ্চেন আর কি, যে হচ্ছে বলতেছে কোনটার হচ্ছে বেশি অ্যাসিডিক। এখন অ্যাসিডিক কোনটা, আমরা অ্যাসিডিক প্রপার্টিসগুলো হচ্ছে দেখতাম যে হচ্ছে কোন একটা যৌগ আমার কাছে দেওয়া আছে, ওইখানে S আর P অরবিটালের বৈশিষ্ট্য কোন পার্সেন্টেজে আছে। যদি অ্যাসের প্রপার্টিসগুলো বেশি পাওয়া যায়, তা আমরা জানি ওইখানে হচ্ছে যে আপনার কি সিগমা বন্ডটা খুবই স্ট্রং হয় এবং পাই বন্ধনগুলো হচ্ছে খুব দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে টোটাল অংশটুকুর মধ্যে আমি জানি যে এই হচ্ছে এটা একটা হচ্ছে আপনার অ্যালকাইন, অ্যালকাইনের মধ্যে আমরা জানি অ্যাসের প্রপার্টিস হচ্ছে এখানে আপনার কত 50% এবং পি এর প্রপার্টিস হচ্ছে আপনার কত হচ্ছে 50%। তারপর এখানে আপনার কাছে হচ্ছে অ্যালকিন, এই অ্যালকিনের ক্ষেত্রে আমরা জানি কি অ্যাসের প্রপার্টিস হচ্ছে এখানে আপনার কত 33%, 33.3%, আর পি এর প্রপার্টিস হচ্ছে কত 66.67%। তো আমরা জানি যে হচ্ছে যে যেখানে অ্যাসের প্রপার্টিসগুলো বেশি হয় ওইটা হচ্ছে অ্যাসিডিক হবে বেশি, একদম শর্টকাটে যদি বলতে চাই। তাহলে এই টোটালটা এখানে আমার বাকিগুলা কি, এখানে তো আমার কি হবে বলেন তো, এই sp3 এই জিনিসটাতে অ্যাসের প্রপার্টিস কত, অ্যাসের প্রপার্টিস হচ্ছে এখানে আপনার 25%, আর হচ্ছে পি এর প্রপার্টিস কত, পি এর প্রপার্টিস হচ্ছে 75%। আচ্ছা, এইখানে আমার কি সবগুলোতেই sp2 আছে, ঠিক সেম ওয়েতে অ্যাসের প্রপার্টিসগুলো এরকম করা হইতেছে। তাহলে আমি বলতে পারতেছি কি যে এইখানে যেহেতু 1 নাম্বারটাতে হচ্ছে অ্যাসের প্রপার্টিস হচ্ছে যে সবচেয়ে বেশি আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে। একদম শর্টকাটে চিন্তা ভাবনা এরকম ছিল। তারপর এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা নিয়ে মোটামুটি হচ্ছে পরীক্ষার হল থেকে বের হইয়া সবাই মারামারি করার মতো অবস্থা, যে কারণ হচ্ছে এখানে ভালো করে যদি তাকাই এইখানে আনসার 2টা হওয়ার মতো আছে।
তো কি একটা হচ্ছে জারক হওয়ার সম্ভাবনা আছে আর একটা ক্ষার হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু জিনিসটা হচ্ছে জারক এখানে হবে না। কারণ কি? কারণটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা স্পেসিফিক এখানে নাইট্রোজেনের কথা চিন্তা করি, নাইট্রোজেনের হচ্ছে যদি আমরা জারণ সংখ্যা চিন্তা করি, অপর পাশে নাইট্রোজেনের জারণ সংখ্যা চিন্তা করি, এই পাশে হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা চিন্তা করি, অপর পাশে হাইড্রোজেনের জারণ সংখ্যা চিন্তা করি, এই পাশে কার্বন অক্সিজেনের জারণ সংখ্যা যেটা চিন্তা করব, অপর পাশে কার্বন অক্সিজেনের জারণ সংখ্যা ঠিক সেমই আছে। যদি জারণ সংখ্যা চেঞ্জই না হয় তাহলে জারক বিজারক আসার তো কোনো কোশ্চেনই নাই। তো এই কোশ্চেনটার প্রথম কথা হচ্ছে এ আর বি হবেই না, কিন্তু এ আর বিটাই হচ্ছে কোশ্চেনের প্রথম ছিল, যেন হচ্ছে সবাই ভুল করতে পারে। তো এটা হচ্ছে যে মোটামুটি যারা চিন্তা ভাবনা একটু না করছেন এটা সম্ভব না, হ্যাঁ, আনসারটা দেওয়া। এখন এসিড বা ক্ষার কোনটা হবে? এখন আমার কাছে যেহেতু জানতে চাইছি যে এই জিনিসটা, এটা কিন্তু চোখ বন্ধ করে বলা যায় যে কেমন, যে আমরা যদি অ্যাটলিস্ট এটা যদি ব্রনস্টেড লাউরির মতবাদটা যদি পারি তাহলে এটা আসলে পারা উচিত। কেমন যে এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আপনার হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে আসছে, হ্যাঁ, এ হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে আসছে। এখন এই যে কার্বনিক অ্যাসিড থেকে আসলো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে যারা হচ্ছে এইচ প্লাস আয়ন দান করে না, এইচ প্লাস আয়ন যখন দান করে ফেলে, ধরলাম এই জিনিসটা এইচ প্লাস আয়ন দান করলো, এইচ প্লাস আয়ন দান করলে এইচ CO3 এখানে আপনার হচ্ছে মাইনাস, এমন একটা অংশে পরিণত হয়েছে। এটা ছিল অ্যাসিড, এই জিনিসটা তৈরি হয়েছে কি অনুবন্ধী, আপনার অনুবন্ধী ক্ষার তৈরি হয়েছে, অনুবন্ধী ক্ষার তৈরি হয়েছে। তার মানে এটা হচ্ছে আপনার ছিল অ্যাসিড। এখন এই যে জিনিসটা তৈরি হয়েছে, এই জিনিসটা আবার হচ্ছে কি অ্যামফোটেরিক, এটা আবার অ্যাসিড হিসেবে ব্যবহৃত হইতে পারে, ক্ষার হিসেবে ব্যবহৃত হইতে পারে। এটা যখন অ্যাসিড হিসেবে ব্যবহার হয় তখন এই জিনিসটা আবার CO3 মাইনাস, তখন কি হয় আবার H প্লাস আয়ন যখন দান করে তখন CO3 2 মাইনাসে পরিণত হয়। এটা যখন অ্যাসিড হিসেবে ব্যবহার করে, এটা তো হচ্ছে যে আপনার উভধর্মী, হ্যাঁ, অ্যামফোটেরিক। এটা অ্যাসিড হইলে এটা জিনিসটা হয় কি অনুবন্ধী আবার ক্ষার, অনুবন্ধী ক্ষার। কথাটা হচ্ছে এখানে এই যে CO3 2 মাইনাসটা ছিল, তো এই জিনিসটা হচ্ছে এখানে আপনার কি ক্ষার হিসেবে ব্যবহার হয়েছিল, ঠিক আছে। তো এই কোশ্চেনটা দেখা ম্যাক্সিমামই হচ্ছে স্কিপ করছেন, কিন্তু একটু সাধারণ চিন্তা ভাবনা করলে জিনিসটা পারা যেত। দেখে অনেক কঠিন লাগতেছে, কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন ছিল। কারণ আমরা যদি অ্যাটলিস্ট হচ্ছে যে নার্ন স্টেট ইকুয়েশনটা লিখতে পারি তাহলে কিন্তু আমার জন্য যথেষ্ট ছিল। কেমন নার্ন স্টেট ইকুয়েশনটা কি ছিল দেখেন, আমরা নার্ন স্টেট ইকুয়েশনটাই কেন আনতেছি, কারণ হচ্ছে এখানে যে ঘনমাত্রা রিলেটেড কিছু দেওয়া আছে। নার্ন স্টেট ইকুয়েশনটা কখন আনা লাগে? যখন হচ্ছে ঘনমাত্রা রিলেটেড কিছু দেওয়া থাকে। আমরা জানি এরকম, এই হচ্ছে আপনার ই সেল ইকুয়াল হচ্ছে আপনার ই নট সেল মাইনাস এই হচ্ছে আপনার RT ডিভাইডেড বাই হচ্ছে আপনার EF। এখানে লন, এখানে জিনিসটা কি ছিল, উপরে ছিল উৎপাদ, নিচে ছিল বিক্রিয়ক। আমি এই টোটাল রিঅ্যাকশনটা যদি এখানে লিখতে চাই, জিঙ্ক কি করে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস হয়। এখানে Fe2 প্লাস ছিল, Fe3 প্লাস ছিল, এই জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে এই হচ্ছে আপনার Fe2 প্লাসে পরিণত হয়। কিন্তু এখানে তো হচ্ছে আমার কি সমতাকরণ করা লাগবে, এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দেওয়া লাগবে, এখানে 2 দেওয়া লাগবে। ওভারঅল যদি আমি ইকুয়েশনটা লিখতে চাই, ওভারঅল ইকুয়েশন আসছে কি এই হচ্ছে জিঙ্ক প্লাস 2 Fe3 প্লাস, এখান থেকে আমার আসতেছে কেমন এই হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস, এখানে আসতেছে 2 Fe3 প্লাস। এই অংশ থেকে আমরা কি করতে পারি, এই যে উৎপাদটা লিখতে পারি। তাহলে উৎপাদ লেখা যায় এখানে আমার কি এই হচ্ছে আপনার জিঙ্ক 2 প্লাস, এই হচ্ছে এখানে আপনার কোনটা Fe3 প্লাস, Fe3 প্লাস এই হচ্ছে হোল স্কয়ার, নিচে আছে কি এই হচ্ছে আপনার Fe2 প্লাস হোল স্কয়ার। এই এতটুকু অংশ লেখা আছে। এতটুকু যদি পরীক্ষার হলে অ্যাটলিস্ট লিখতে পারতাম তাহলে হচ্ছে শুধু এটা হবে না এটা হবে না এরকম করে কিন্তু করা যেত। এখন দেখেন বলতেছে আপনার যে হচ্ছে প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে। প্রমাণ সেল বিভব কোনটা? এই যে এটাকে বলে না প্রমাণ সেল বিভব, এই যে ই নট যেটা থাকে প্রমাণ সেল বিভব, এটা কখন বেশি হবে? দেখেন এখানে তো একটা মাইনাস দেওয়া না। এখন আমি বুঝতেছি এই অংশটুকুর মান যে কোনো একটা আসুক, ধরলেন এটা হচ্ছে 10, এখানে মাইনাস দিলাম, এখন এখানে যাই আসুক না কেন ধরলাম 1 আসছে, তাইলে তো দেখতেছি যে আসলে এটা কমে যাচ্ছে। তার মানে কি হওয়া লাগবে, পজিটিভ কোনো ভ্যালু এখানে হওয়া যাবে না, আসা লাগবে কেমন নেগেটিভ একটা ভ্যালু আসা লাগবে। এখন নেগেটিভ ভ্যালু কিভাবে আসবে? তো নেগেটিভ ভ্যালু আসতে হলে আমি লনের উপরের যতগুলো আছে আমি যতই মান বাড়াবো না কেন এটা আসলে সম্ভব না, অবশ্যই পজিটিভ ভ্যালু আসবে। আমি যখন নিচের ভ্যালুগুলোর মান বাড়াবো লনের মানটা নেগেটিভ চলে আসবে, আর নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। জিনিসটা হচ্ছে এখানে আমি এক্সট্রা একটা মান পাবো, হ্যাঁ, মানে তার চেয়ে একটা বেশি একটা মান পাবো। তার মানে কি বুঝলাম, বুঝছি এই জিনিসটা নিচের মানটা হচ্ছে বেশি হওয়া লাগবে। নিচে আসে কে শুধু সেখানে কি ঠিক লিখলাম না কি Fe3 প্লাস বিক্রিয়ক না, এই যে
এখানে দেখেন Fe2+, আর এখানে হচ্ছে Fe3+, তার মানে এখানে Fe3+, হ্যাঁ। তাহলে নিচে আসে হচ্ছে আপনার Fe3+, যেহেতু Fe3+ আছে তাহলে শুধুমাত্র আমি কি বলতে পারি, এই Fe3+ এর যে কনসেন্ট্রেশন এটা হবে, কারণ নিচে আমি যখন এই মানটা ইনপুট করব আপনারা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারেন, একটা মান আসবে যেটা হচ্ছে ঋণাত্মক, কিন্তু ওইখানে তো ক্যালকুলেটর অপশন করার চেক করার কোনো অপশন ছিল না, কিন্তু তাও তো বোঝা যায়। আপনি হচ্ছে যে কি 1 থেকে একটু বড় মানও যদি কিছু একটা নেন, দেখেন মানটা হচ্ছে 1 থেকে ছোট একটা মান আসতেছে, 1 থেকে ছোট যখন মান আসতেছে তখনই লনের মান হচ্ছে আমার কি আসতেছে, নেগেটিভ আসতেছে। ওই চিন্তা ভাবনা করে এখানে দেওয়া যেত। তার মানে এই সূত্রটা যদি পরীক্ষার হলে বসে লিখতে পারতাম, তখন শুধু নিচের দিকে তাকাইলে আমি আনসারটা দিতে পারতাম, হ্যাঁ। তো এখানে বলতেছে জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না কোনটা। তো এটা কেমন ছিল আমরা জানি, এটার সাথে তো অবশ্যই ব্রোমিন বিক্রিয়া করবে, কারণ কি আমরা এই অ্যালকিন বা অসম্পৃক্ততা হচ্ছে যে শনাক্তকরণের ক্ষেত্রে তো আমরা ব্রোমিন সংযোজন করতাম, তা এটা করে। এটা কি ফেনল শনাক্তকরণে তো আমরা এখানে ব্রোমিন সংযোজন করতাম, এইটাও করে। এখানে কি এটা যখন আমি ব্রোমিন সংযোজন করব, ব্রোমিন সংযোজন করলে 2,4,6 ট্রাইব্রোমো আপনার হচ্ছে অ্যামিন পাওয়া যাইতো এখান থেকে। একমাত্র করে না কোনটা, এই জিনিসটা করে না। এখন কোশ্চেনটা হচ্ছে এই জিনিসটাও তো করে না, কখন করে? এই হচ্ছে আপনার CH3, এই জিনিসটাতে যদি আমি এখানে ব্রোমিন সংযোজন করতে চাই তাহলে অবশ্যই এখানে আমার কি দেওয়া লাগবে, এখানে অ্যালুমিনিয়াম ট্রাইব্রোমাইড অথবা ফেরিক ট্রাইব্রোমাইড দেওয়া লাগতো, তার মানে এখানে ক্যাটালিস্ট দেওয়া লাগতো। যদি দিতাম তাইলে হচ্ছে এখানে আপনার রিয়াকশন করতো, ঠিক আছে, তাইলে এখানে আমার রিয়াকশন করতো। যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে শুধু জলীয় ব্রোমিনের কথা বলা আছে, কোনো ক্যাটালিস্টের কথা বলা নাই, তার মানে কি বুঝতেছি, এই জিনিসটা রিয়াকশন করবে না। আমার আনসার হচ্ছে এটাই, কারণ আমার কাছে এটাই জানতে চাইছিল কোনটা হচ্ছে এখানে আপনার করে না। এই হচ্ছে আনসার, হ্যাঁ। তো এটা সুন্দর একটা কোশ্চেন, এটা হচ্ছে মোটামুটি পড়াশোনা না করলে এটা আনসার করার মতো না। এখানে বলতেছিল যে সামগ্রিক ডাইপুল সর্বাধিক হবে। এখন সামগ্রিক হচ্ছে ডাইপুল সর্বাধিক হবে, এখন ডাইপুল ব্যাপারটা কখন হয়, বা আমি যদি একটু ভালো করে অপশনগুলোর দিকেও ভালো করে তাকাই, আমি দেখবো যে এখানে A আর D হবেই না, কারণ তাদের মধ্যে একটা সিমেট্রি আছে, তাদের একটা গঠন চিন্তা ভাবনা করলে এ হচ্ছে বোরন, এই পাশে ধরলাম এখানে ফ্লোরিন আছে, এই পাশে এখানে আপনার ফ্লোরিন আছে, এই পাশে আপনার হচ্ছে ফ্লোরিন আছে। এই যে বন্ধনগুলো বোরন ফ্লোরিন, বন্ধনগুলো হচ্ছে বোরন ফ্লোরিন, বন্ধনগুলো হচ্ছে এখানে বোরন ফ্লোরিন, তার মানে তাদের মধ্যে যেহেতু সিমেট্রি আছে, তাদের ডাইপোল এখানে কত হবে, ডাইপোলটা হবে হচ্ছে আপনার কি 0 হবে। ঠিক সেম এই কথাটা যদি বলি এটার ক্ষেত্রেও এমন আসতেছে, কার্বন ডাবল বন্ধন কার্বন, এই পাশে আছে ব্রোমিন, এই পাশে আছে আপনার ব্রোমিন, এই পাশে আছে আপনার ব্রোমিন, এই পাশে আছে আপনার ব্রোমিন। আমরা দেখতেছি এইখানেও কার্বন ব্রোমিন, এই পাশেও কার্বন ব্রোমিন, এই পাশেও কার্বন ব্রোমিন, এই পাশেও কার্বন ব্রোমিন। তার মানে জিনিসটা কি, তাদের মধ্যে একটা সিমেট্রি আছে। যেহেতু তাদের মধ্যে সিমেট্রি আছে, এই যে একটা অপরটারে এরকম করে হচ্ছে যে আমি একটা প্রতিসম রেখা পাবো, তা এর জন্য এখানে আমার ডাইপোল মোমেন্টের মান আসবে হচ্ছে 0। তার মানে হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে বিআরসি। এখন বিআরসি এর মধ্যে কোনটা হবে, আমি যদি বলি যে এটা স্ট্রাকচারটা যদি আঁকি, এখানে কার্বন ডাবল বন্ধন, এই পাশে হচ্ছে আপনার কি হাইড্রোজেন, এই পাশে হচ্ছে আপনার হাইড্রোজেন। এটা যদি আমি স্ট্রাকচারটা আঁকতে চাই তাহলে কেমন আসতেছে, কার্বন ডাবল বন্ধন, এখানে হচ্ছে আপনার ক্লোরিন, এই পাশে হচ্ছে আপনার ক্লোরিন। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে যে এইটা দুইটার ক্ষেত্রে সেম একটা জিনিসই আছে, তার মানে দুইটার ক্ষেত্রেই হচ্ছে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে, এবং তাদের মধ্যে কোনো সিমেট্রি আমি আসলে ব্যাপারটা দেখতেছি না, যেমন ঠিক সেম বন্ধন ছিল, এখানে এরকম একটা জিনিস আমি দেখতেছি না। তার মানে এখানে পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এই জায়গাতে কি হয়েছে, এখানে ক্লোরিন আছে, যে জিনিসটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, যেহেতু তারা অধিক তড়িৎ ঋণাত্মক, এই জিনিসটা ডাইপোল মোমেন্টটা হচ্ছে কমায় ফেলে। এখানে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুবই কম, তার মানে এখানে আমার কাছে জানতে চাইছিল সর্বাধিক ডাইপোল কোনটা হবে, আনসার হবে এখানে আপনার কি অ্যালডিহাইড, যেটা ছিল ফর্মালডিহাইড, হ্যাঁ। তো এই কোশ্চেনটা এটা বারবার বলতাম যে হচ্ছে দেখবেন যে এই টপিক থেকে আসবেই আসবে, আপনাদের জীবন দশায় একটা কোশ্চেন পাবেনই পাবেন। দেখেন এখানে যে আপনার কাছে কোশ্চেনটা বললো যে টাইট্রেশনের জন্য কোনটা ব্যবহার করবেন, এটা তো একদম সাধারণ সেন্স খাটায় দিলে আপনারা করতে পারবেন। কেমন দেখেন পি, এখানে পি অফ কে এন এর মান যেটা দেওয়া আছে এটা হচ্ছে 9.3, এটা একটু বেশি না, এটা বেশি, এই কথাটা দ্বারা কি ইন্ডিকেট করে, আমি যদি এমন একটা সলিউশন নেই যেটা হচ্ছে এখানে আমার তীব্র ক্ষার আর হচ্ছে কি মৃদু অ্যাসিড, তার মানে ওই জিনিসটার প্রশম বিন্দু হচ্ছে আমি উপরে পাবো, অবশ্যই 7, 8 এগুলোর উপরে পাবো, 8.8-এর উপরে পাবো, 8-এর উপরে পাবো। এখানে কি যে শক্তিশালী একটা অ্যাসিড নিলাম, শক্তিশালী একটা ক্ষার নিলাম, দুর্বল একটা অ্যাসিড নিলাম, তার মানে তাদের প্রশম বিন্দুটা হচ্ছে উপরে পাবো। এগুলোর ক্ষেত্রে ফ্যানলফথেলিন হচ্ছে দেওয়া নির্দেশক ব্যবহার করা হইতো। তো আমার কাছে ট্রাইট্রেশন করতে বলছে, দেখেই বোঝা যাচ্ছে এটা হবে। এখন এন আবারটা হবে না কেন, এখানে কি HCl ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, তার ক্ষেত্রে প্রশম বিন্দু হচ্ছে 3, 4-এর দিকে পাবো।
এখানে কি করছে, দুইটাই হচ্ছে দুর্বল নিচ্ছে, দুর্বল হলে তো ভালো করে রিয়াকশনই করবে না, কোনো নির্দেশক দ্বারা এখানে আইডেন্টিফাই করা যাবে না। নিচের দুইটা ওইখানে ঠিক সেম অবস্থায় দুর্বল নেওয়া হইতেছে, কোনো আইডেন্টিফাই করার কোনো অপশনই নেই, তার মানে আনসার শুধু হইতেছে এখানে আমার কি বি নাম্বারটা। তো এটা মোটামুটি হচ্ছে যে একটু চিন্তা ভাবনা করে দিলেই হইতো। হ্যাঁ, এটা খুব বেশি বেশি পরিমাণে আমি বলছি যে এরকম যদি না পান তাহলে হচ্ছে আমি জরিমানা দিব, জিনিসটা এমন একটা জিনিস ছিল। এই যে আরেকটা অংশ লাস্ট ক্লাস পর্যন্ত হচ্ছে আমি এটা বলছি যে এটা হচ্ছে আসবেই, আপনাদের জীবন দশায় একটা পাবেন। তো জিনিসটা কি ছিল, সমুদ্র পৃষ্ঠ থেকে হচ্ছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার থেকে হচ্ছে 50 কিলোমিটার যে স্তরটা, ওই স্তরটার নাম জানতে চাইছি। আমরা জানি যে ট্রপোর ক্ষেত্রে কেমন ছিল, এটা ছিল 0 থেকে 15, স্ট্র্যাটোর ক্ষেত্রে কত ছিল, এ হচ্ছে 15 থেকে ছিল আপনার 50, ম্যাসোর ক্ষেত্রে কত ছিল, ম্যাসোর ক্ষেত্রে ছিল 50 থেকে হচ্ছে আপনার 85, তাপমণ্ডলের ক্ষেত্রে ছিল 85 থেকে 500। এই যে এরকম ছিল রেঞ্জটা। তো অ্যাটলিস্ট হচ্ছে যদি এক নজরেও দেখা যাইতেন মোটামুটি বলা যায় এটা আনসার কি হবে, স্ট্যাটো। আপনার কাছে 15 থেকে 50টাই জানতে চাইছি। তো মোটামুটি আমি যদি বলি, যারা হচ্ছে আমাদের ক্লাসগুলা বা হচ্ছে আমাদের লেকচার শিটগুলো ভালো করে ফলো করছেন, আপনাদের 15টা থেকে হচ্ছে 10-12টা ইজিলি আসলে করার কথা। 3-4টা অবশ্যই কঠিন হয়েছে, কোশ্চেনটা একটু মোটামুটি টাফ লাগছে 3-4টার ক্ষেত্রে, কিন্তু 10-12টা ইজিলি করা যাইতো। হ্যাঁ, আচ্ছা, তো এই ছিল কথাবার্তা। আর রিটেনটা তো আপনারা দেখছেনই, মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু কোশ্চেন বেশি আসছে, কিন্তু তাও ঠিক আছে।